নমস্কার, আমি শিউলি হাজরা। হসলা বার্তা পত্রিকায় আমার ধন্যবাদ কবিতাটি প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30শে এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 এই নম্বরে। শুরু করছি অডিও বুক কবিতা ধন্যবাদ। পড়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কি গভীর রসায়ন তোমার। অবস্থানটা যেখানেই হোক, আগে বা পিছে, শেষের সাথে শুরুর মিলন, সবই তোমার ইচ্ছে। কেউ তো হলো খুশি, কারুর জীবন দিলে বদলে, কেউ উচ্ছল হলো খুশিতে। থ্যাংক ইউ ইউনিভার্স, ঈশ্বর হলো খুশি। কৃতজ্ঞতা প্রকাশের প্রকৃত স্বরূপ হলে তুমি। এসব কিছু জ্ঞাত হলাম হসলা তোমার দরবারে। হসলার কাছে দীক্ষা পেলাম তোমার মাধুরতা। সকল সন্তুষ্টির প্রকাশ তোমার ছোট্ট একটি কথা। জটিল দ্বিধাও খণ্ডিত হয় তোমার আবির্ভাবে। আশা নিরাশায় দোদুল্যমান সকলই জীবন পাবে। ধন্যবাদ, তোমার ছোঁয়ায় মিটবে সকল জ্বালা। ধন্যবাদ, ধন্যবাদ, হসলা তোমায় অসংখ্য ধন্যবাদ। তোমার ছোঁয়ায় মূর্ত হলো ধন্যবাদের স্বরূপ। ছোট্ট কথার কি গভীর রূপ। হসলা শেখালে তুমি, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য হলাম আমি। ভোর আকাশে ভাবছি বসে, কি আর শেখার আছে। সকল আশা পূর্ণ হলো হসলা তোমার ছায়ায় এসে। অস্থির অশান্ত দেশে হসলার জয়নাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি বিশ্বনাথ দত্ত। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী, নাম হচ্ছে বাঁকুড়া জেলার ভূমিপুত্র সাহিত্যিক শক্তিপদ রাজগুরু, প্রকাশিত হয়েছে এবার। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30শে এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে 7811009309। শুরু হচ্ছে আমার লেখা বাঁকুড়া জেলার ভূমিপুত্র সাহিত্যিক শক্তিপদ রাজগুরু। জানাবেন কেমন লাগলো। শক্তিপদ রাজগুরু জন্ম হচ্ছে 01/02/1922 সালে বাঁকুড়া জেলার পখরনা বিলাতরের কাছেই গোপবাঁধি গ্রামে। উনার পিতা মনীন্দ্রনাথ রাজগুরু সাতপুরুষে নিজ বাসভূমি ছেড়ে মুর্শিদাবাদের একটি গ্রামের পোস্টমাস্টার ছিলেন। মাতার নাম সবাসনা দেবী।
1946 সালে উনি পদ্মরানীকে বিবাহ করেন। এখানে বলে রাখি, শক্তিপদ রাজগুরুর ওনার বাবার মৃত্যুর পর 1942 সালে কলকাতা জিপিওতে পোস্টাল স্টাফ হিসাবে জয়েন করেন। ওনার সাথে দেখা আমার গত 01/04/2001 তারিখে পখন্না হাই স্কুলের অনুষ্ঠানে। উনি তখন সন্ধ্যায় খেলার মাঠে ভূমিতে বসে অনেকের সাথে কথা বলছিলেন। আমি গিয়ে প্রণাম করে আলাপ করলাম। ওই তারিখটি কনফার্ম করে দিলেন এখানের শ্রীযুক্ত অভিক রায় মহাশয়। তখন তিনি পখন্না হাই স্কুলে একজন শিক্ষক। কাকতালীয়ভাবে আমি তখন পখন্না পোস্ট অফিসে কাজ করি। শক্তিপদ রাজগুরু যখন জিপিওতে কাজ করেন এবং অবসর সময়ে লেখালেখি করেন, আমি উনার নাম শুনে জিপিওতে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু দেখা হয়নি। উনি সরল পোশাকে ঘাসের উপর বসে কথা বলছিলেন এবং উত্তর দিচ্ছিলেন। মাঠেও উৎসব চলছিল। 3 নম্বর, শক্তিপদ রাজগুরু অসাধারণ প্রকৃতি প্রেমিক ছিলেন। যা চোখে দেখতেন, আত্মিক অনুভূতি দিয়ে তাই সাহিত্যে প্রকাশ করতেন। বাঁকুড়া রাঢ় দেশের লাল মাটি স্পর্শে। 4 নম্বর, উনি এক স্থানে বলেছেন উনারা বিষ্ণুপুরের রাজবংশের কুলগুরু ছিলেন। পরে যে কোনো কারণে কাশীপুরের রাজাদের কুলগুরু হন পূর্বপুরুষেরা এবং তাদের রাজ্য সীমানায় গোপবাঁধিতে বসতি করেন। শক্তিপদ রাজগুরু প্রথম পড়াশোনা করেন গ্রাম্য স্কুলে গোপবাঁধিতে নীলু পণ্ডিতের পাঠশালায় 2-3 বছর এবং উচ্চতর প্রাইমারি কাছেই দধিমুখা এমই স্কুলে পাশ করেন এবং বাবার চাকরির স্থানে মুর্শিদাবাদে পাঁচথুপি টিএন ইনস্টিটিউশন থেকে 1938 সালে ম্যাট্রিক পাশ করেন। পরে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে আইএসসি পাশ করেন 1940 সালে। এরপর বাবার মৃত্যুর জন্য 2 বছর ড্রপ হয়ে যায়। পরে জিপিওতে 1942 সালে চাকরি পেয়ে কলকাতার রিপন কলেজের ইভিনিং বিভাগে পড়াশোনা করেন এবং 1945 সালে বিকম পাশ করেন। এই সময় থেকেই লেখালেখি বেশি করে চলছিল। সেই সময়ে লেখকদের কাছে যাওয়া আসা, উপদেশ নেওয়া, তাদের নাম উল্লেখ করে বলেছেন। যদিও এক স্থানে বলেছেন, তখন তো আমি কেউ নই লেখক হিসাবে। 6 নম্বর, উনি প্রায় 300 মতো লেখালেখি করেছেন। একটা সময় চিত্রনাট্য একটার পর একটা লিখে খুব নাম পেয়েছিলেন। তখন মুখে মুখে শুনতাম অ আ দিয়ে উনার লেখা সিনেমাগুলো দারুণ, যেমন অমানুষ, অনুসন্ধান, অন্যায় অবিচার ইত্যাদি। উনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন 1980 সালে। কলকাতার স্মৃতি অঞ্চলে উনার বাড়ি। ওই স্থানের রাস্তার নাম শক্তিপদ রাজগুরু সরণি। শ্রদ্ধেয় লেখক নিতাই নাগ মহাশয় গত 11/08/2012 একটি উনার সাক্ষাৎ নিয়েছিলেন। তার মধ্যে প্রশ্ন করেন, আপনার জীবন দর্শন কি? উত্তর, আমার জীবন দর্শন, যতদিন বাঁচবো ততদিন খাটো, জীবনটাকে দেখে যাও, চলে যাও, কিছু করে দিয়ে যাও, কিছু বলো, ভালো হোক মন্দ হোক কিছু বলো, মানুষকে আশার কথা বলো, আশার কথা শোনাও। অন্ধকার তো থাকবেই, তার মধ্য থেকে
বাঁচার আলো খোঁজো, জীবনটা তো তাই চায়। প্রশ্ন আরেকটি, আপনার একান্ত ইচ্ছা কি? শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কলকাতার মাটিতে, না জন্মভূমি গ্রামের মাটিতে? উত্তর, আমার ছেলেকে বলে দিয়েছি দেশের মাটিতে যেন আমাকে ফিরিয়ে দেয়। অন্তত দেশের মাটিতে, গ্রামের মাটিতে আমার দেহের ছাইটা যেন পড়ে, ওই মাটি আমাকে ডাকে। এই মহান সাহিত্যিকের জীবন অবসান হয় 2014 সালের 12ই জুন কলকাতায়। উনাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পয়েন্ট, তথ্য সংগৃহীত ও ঋণ স্বীকার। 1 নম্বর, শতবর্ষের আলোকে স্মরণে ও মননে সাহিত্যিক শক্তিপদ রাজগুরু। সম্পাদনা রাঢ় নবচেতনা। 2 নম্বর, ই মিডিয়া খোসলা অফিস। নমস্কার। নমস্কার, আমি বৈশাখী ঘোষ। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী রডোডেনড্রন এক ভ্রমণ স্মৃতিকথা প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর এটি প্রকাশিত হয়। আপনিও লেখা জমা দিতে পারেন হসলা পত্রিকায়। 30শে এপ্রিলের মধ্যে লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 এই নাম্বারে। শুরু হচ্ছে অডিও বুক রডোডেনড্রন এক ভ্রমণ স্মৃতিকথা। রাত 11টা নাগাদ ট্রেন। বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে বসে মাটির হাঁড়িতে রান্না করা মাংস আর রুটি খেয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। গন্তব্য নিউ জলপাইগুড়ি। সময়টি ছিল 1998 সালের এপ্রিল মাস। আমি, আমার কর্তা, ওনার কলিগ ও তাদের ফ্যামিলি নিয়ে 9-10 জন মিলে আমরা সিকিম ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই দলে একটি পুচকে ছিল, আমাদের বড় মেয়ে। পুতুলের মতো দেখতে ছিল বলে ওর বাবার কলিগরা নাম দিয়েছিল ডল। টিকিট ছিল দার্জিলিং মেলে। বর্ধমান থেকে ট্রেন। আমরা বিষ্ণুপুর থেকে আগের দিন আসানসোল চলে গিয়েছিলাম। পরের দিন সকাল 8টা নাগাদ ট্রেন এনজিপিতে পৌঁছালো। ট্রেন থেকে নেমেই মনটা বেশ খুশি খুশি হয়ে উঠেছিল। প্ল্যাটফর্মেই একটু ফ্রেশ হয়ে নিলাম। পাহাড়ে উঠবো এবার, তাই হালকা করে টিফিন করলাম। তারপর গাড়ি ভাড়া করে চড়ে বসলাম। শুরু হলো আমাদের সিকিম ভ্রমণ পথে যাত্রা। অতি মনোরম দৃশ্য দেখতে দেখতে মনে উৎসাহ নিয়ে সবাই মিলে চললাম। করোনেশন ব্রিজ পেরুতেই তিস্তা নদী ডান দিকে আমাদের সাথে সাথে চলতে লাগলো। তিস্তা বাজার থেকে সে আবার বাঁ দিকে চলে এলো। আমাদের মেয়ে অবাক চোখে জানালা দিয়ে দেখতে লাগলো। পাকদণ্ডী পথে চড়াই বিয়ে গ্যাংটকের দিকে এগোতে লাগলাম। একদিকে পাহাড় আর একদিকে গভীর খাদ। রাস্তায় দুপুরে খাওয়া সেরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বিকেল প্রায় 4টার সময় গন্তব্যে পৌঁছালাম। হোটেল পছন্দ করে যে যার রুমে গিয়ে ফ্রেশ হলাম। সবাই একটু টিফিন করে চা খেয়ে সামনে এমজি মার্গে ঘুরতে গেলাম। ক্লান্ত শরীর নিয়ে কারোর আর বেশি ঘোরার ইচ্ছা ছিল না। মার্কেটে একটি ঘুরে এসে সবাই মিলে এক জায়গায় বসে পরবর্তী ট্যুরের ইটিনেরারি প্ল্যান করা হলো। তারপর রাত্রের খাবার খেয়ে যে যার রুমে বিশ্রাম নিতে চলে গেলাম। পরের দিন সকাল 9টার মধ্যে রেডি হয়ে টিফিন করে লোকাল সাইট সিনে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে লোকাল কার ঠিক করে দিয়েছিল। হনুমান টক, ভিউ পয়েন্ট, রুমটেক মনেস্টেরি সহ 10টি পয়েন্টস দেখে নিলাম সেদিন।
গ্যাংটকের পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা ছিল নজর কাড়া, সঙ্গে পাহাড়ের সৌন্দর্য তো বলাই বাহুল্য। পরের দিন সকাল 9টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেক, নতুন বাবা মন্দির ও পুরনো বাবা মন্দির দেখার উদ্দেশ্যে। গাড়ি আগের দিন ঠিক করে রাখা ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ছাঙ্গু লেকের উচ্চতা 12,313 ফুট। শুরুতে কিছুটা রাস্তা খারাপ ছিল বটে, তবে বাকি রাস্তাটা বেশ ভালোই ছিল। একদিকে পাহাড় আর একদিকে খাদ। রাস্তায় যেতে যেতে 2-3টে ঝর্ণা দেখতে পেলাম। কিছু উচ্চতা যাবার পরেই শুরু হয়ে গেল বরফে ঢাকা রাস্তা। মাটি আর দেখা যায় না, দুদিকে যেন বরফের সাদা চাদর পাতা। দেখে চোখ জুড়িয়ে যায়। ছাঙ্গু লেকের পাশে গাড়ি থেকে সবাই নামলাম। তখনই হঠাৎ শুরু হয়ে গেল অল্প স্নোফল। আমাদের মেয়ে তো তা দেখে লাফাতে শুরু করে দিল। বলা বাহুল্য, আমরা বড়রাও কম উৎসাহিত ছিলাম না। বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়ের কোলে ছাঙ্গু লেক। লেকটিতে জল জমে বরফের আস্তরণ পড়ে গেছে। লেকের ধারে ঘুরে বেড়াচ্ছে গলায় ঘণ্টা বাঁধা সুন্দর করে সাজানো চমড়ি গাই। সে এক মন ভালো করে দেয়া পরিবেশ। মেয়েকে বললাম, চমড়ি গায়ের পিঠে চাপবি? ও বাবা, সে তো ভয়ে কাঁদতে শুরু করে দিল, কিছুতেই চাপল না। ছাঙ্গু লেকের সৌন্দর্য উপভোগ করে আমরা সবাই গাড়িতে চেপে বসলাম। গাড়ি চলল নতুন বাবা মন্দিরের দিকে। নতুন বাবা মন্দিরের উচ্চতা 13,123 ফুট। এখানে রাস্তাটা অসাধারণ সুন্দর। কিছুক্ষণের মধ্যেই আমরা বাবা হরভজন সিংয়ের মন্দিরে পৌঁছে গেলাম। মেয়েকে তার বাবা হরভজন সিংয়ের কাহিনী বুঝিয়ে বলতে লাগলো। সব শুনে মেয়ে তোর সে মনে কি প্রশ্ন। আসল বাবা মন্দিরের দূরত্ব আরও প্রায় 9 কিমি উচ্চতা 1400 ফুট। সেখানে রাস্তা বরফ জমে থাকায় আর্মিরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিল। তাই এবার আমরা গ্যাংটক ফেরার পথে রওনা হলাম। রাস্তায় এক জায়গায় নেমে বরফ নিয়ে কিছুক্ষণ খেলা করলাম। সেখানে আরেকটা লেক দেখলাম, নাম হাঙ্গু লেক। ছাঙ্গু লেক পেরিয়ে একটা দোকানে আমরা সুস্বাদু পাহাড়ি মোমো খেলাম। তারপর ফুরফুরে মেজাজে গাড়িতে এসে বসলাম। গাড়ি কিছুতে যাবার পরেই শুরু হয়ে গেল প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। রাস্তার ধারে ছোট ছোট জলপ্রপাতগুলো তখন ফুলে ফেঁপে উঠেছে। অন্ধকার সরু পাহাড়ি রাস্তায় সরু সরু গাড়ির হেডলাইট যত দূর দেখা যায়। ভয়ে তখন সবারই মুখ শুকিয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। সে এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। যাই হোক, সন্ধেবেলায় ভালোই হোটেল পৌঁছে গেলাম। হোটেলে সিটিং এরিয়াতে বসে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে আড্ডার সাথে হিমেল হাওয়ার আমেজ উপভোগ করতে করতে দিনটা শেষ হলো। পরের দিন আমরা সকালে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। এটা ছিল 2 দিনের প্যাকেজ ট্যুর। লাচুং, ইয়ুমথাং ভ্যালি, তারপর 0 পয়েন্ট। লাচুং গিয়ে সেখানে 1 রাত থেকে পরদিন ইয়ুমথাং ভ্যালি ও 0 পয়েন্ট ঘুরে আবার গ্যাংটক ফেরা হবে। লাচুংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,600 ফুট। এত উচ্চতায় দোকান বাজারের সুবিধা পাওয়া যায় না, তাই গাড়িতে ওঠার আগেই কিছু শুকনো খাবার কিনে নেওয়া হলো। এবার এজেন্টের দেখিয়ে দেওয়া গাড়িতে সবাই উঠে পড়লাম। গ্যাংটকের আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চলল গাড়ি। এখানকার ড্রাইভারের দক্ষতা সত্যিই প্রশংসাযোগ্য। যাওয়ার পথে দেখে নিলাম 7 সিস্টার্স ওয়াটারফল। এখানে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ কাটালাম এবং পাথরের ওপর উঠে কিছু ছবিও তুলে নিলাম। তারপর গাড়িতে উঠে বসলাম। যাওয়ার পথে অনেক ছোট বড় ফল দেখতে পেলাম। তার মধ্যে আবার একটার নাম অমিতাভ বচ্চন ফল। অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে কখন বেলা গড়িয়ে গিয়েছে বুঝতেই পারিনি।
সবারই পেট খিদেই চুঁই চুঁই করতে শুরু করেছে। ঘড়িতে তখন প্রায় 2টো বাজে। আমার কর্তা ড্রাইভারের পাশে সিটে বসেছিলেন। ড্রাইভারকে তিনি বললেন, আগে कोई अच्छा होटल देख के रुक जाना, लंच करेंगे फिर चलेंगे। লাঞ্চ করে গাড়ি আবার চলতে শুরু করলো লাচুংয়ের পথে। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। সন্ধেবেলায় পৌঁছালাম লাচুংয়ের একটি হোটেলে। হোটেলটি ছিল কাঠের তৈরি। সবাই নিজেদের রুমে গিয়ে ব্যাগপত্র রেখে চাটা খাওয়ার জন্য হোটেলের ডাইনিংয়ে জড়ো হলাম। সে কি ঠান্ডা! রাত যত বাড়তে লাগলো ঠান্ডা তার সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি তো চলতেই লাগলো। সবাই একটি রুমে বসে গানের অন্তাক্ষরী খেলে তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে ঘুম ভাঙার পর জানালা খুলে বাইরে তাকাতেই দেখলাম পুরো লাচুংটাকে পাহাড় ঘিরে রেখেছে। জানালা দিয়েই দেখলাম সূর্যের প্রথম কিরণ পড়েছে পাহাড়ের চূড়ায়। মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। মনে হলো কে যেন টন টন সোনা ঢেলে দিয়েছে পাহাড়ের মাথায়। 7টার মধ্যে রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম ইয়ুমথাং ও 0 পয়েন্ট যাওয়ার জন্য। প্রথমে গেলাম ইয়ুমথাং ভ্যালি। সেখানে বয়ে চলেছে তিস্তা নদীর এক উপনদী লাচুং। গাড়ি থেকে নামতেই দেখি হালকা সাদা সাদা বরফ, গুঁড়ো গুঁড়ো বরফ পড়ছে। সোয়েটার, টুপি, গ্লাভসে হালকা সাদা সাদা বরফ জমছে। আমাদের মেয়ে তো আনন্দে আত্মহারা। সে শুধু হাত পেতে গ্লাভসের উপর বরফ জমা দেখতে লাগলো। এরপর আমরা সেখানে দোকান থেকে গরম গরম ম্যাগি খেলাম। কেউ কেউ পাউরুটির টোস্ট খেলো। তারপর সবাই স্নো বুট ভাড়া নিলাম যাতে 0 পয়েন্টে গিয়ে বরফের উপর হাঁটা যায়। তারপর লাচুং নদীর ধারে গেলাম। লাচুং নদী এখানে সরু ও অগভীর। গরমকালে জলও বেশি থাকে না, কিন্তু স্বচ্ছ জল, নদীর ওপারে উঁচু পাহাড়, সব মিলিয়ে অতি মনোরম পরিবেশ। জল এত ঠান্ডা যে হাত দেওয়াই যায় না। সেখানে কিছুক্ষণ কাটিয়ে ফটো তুলে আমরা রওনা হলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্টে যাওয়ার রাস্তা বেশ এবড়ো খেবড়ো, কিন্তু প্রাকৃতিক দৃশ্য মোহিত করার মতো। কিছুটা উপরে ওঠার পর বাঁদিকে দেখা গেল পরপর পাহাড়ের সারি, আর মাঝখান দিয়ে যেন পাহাড় ভেদ করে বয়ে চলেছে লাচুং নদী। একটার পর একটা পাহাড়ের সারিকে যেন কেউ পরপর বসিয়ে দিয়েছে। যত দূর চোখ দেখা যায় শুধু পাহাড়, আর প্রতিটি সারির সবুজ রং হালকা থেকে যত দূরে গেছে গাঢ় হতে হতে কালো হয়ে গেছে। চোখ ফেরানো যায় না, এত সুন্দর দৃশ্য। 0 পয়েন্ট আসলে অনেকটা বড় জায়গা। এই জায়গার উষ্ণতা 0 ডিগ্রি থাকে বলে এর নাম 0 পয়েন্ট। যত এগুতে থাকি তত দেখা যায় বরফে ঢাকা পাহাড়ের চূড়া। চারিদিক সাদা আর সাদা, মনে হয় যেন এক অন্য জগৎ। চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুষার শুভ্র হিমালয় পর্বতমালা। এক জায়গায় দাঁড়িয়ে গাড়ি থেকে নামতেই যেন হাড় হিম হয়ে গেল। কিন্তু না নেমে কি পারা যায়? নেমে কিছুক্ষণ বরফ নিয়ে খেলা করে আবার গাড়িতে উঠে পড়লাম। 15,300 ফুট উপরে অক্সিজেন কম থাকায় বেশিক্ষণ এখানে থাকা যায় না, তাই অল্পক্ষণের মধ্যেই ফেরার পথ ধরলাম। ইয়ুমথাং ভ্যালি থেকে লাচুংয়ের রাস্তাতে বেশ কিছুটা জায়গা জুড়ে ফুটে থাকে নানা রঙের রডোডেনড্রন ফুল। মোটামুটি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত নাকি দেখা যায় এই ফুল। আসার সময়ও দেখেছিলাম গাড়ি থেকে, কিন্তু এবার এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সবাই নেমে পড়লাম লাল, গোলাপি, বেগুনি রঙের ফুলে ঢাকা উপত্যকার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে। সবাই মিলে সেখানে বেশ কিছু ফটো তোলা হলো। মেয়েরা কেউ কেউ ফুল তুলে চুলে গুঁজলাম। তারপর আবার সবাই গাড়িতে উঠে রওনা দিলাম। লাচুং পৌঁছে হোটেলে লাঞ্চ সেরে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে।
সকলে মিলে বেশ মজা করতে করতে আসছিলাম। আনন্দে ভরপুর সবার মন। সামনে কি অপেক্ষা করছে সে ব্যাপারে কারো কোনো চিন্তা ছিল না। কিন্তু সেই আনন্দ নিরানন্দ হয়ে উঠল যখন বেশ কিছুটা যাবার পর একটা গ্রাম আসতে শোনা গেল সামনে পাহাড়ে ধস নেমেছে, রাস্তা বন্ধ, আর গাড়ি যাবে না। খবর শুনে আমাদের তো ভয়ে মুখ শুকিয়ে গেল, সব মজা থেমে গেল। গাড়ির ড্রাইভার আমাদের অপেক্ষা করতে বললে অন্য গাড়ির ড্রাইভারদের সাথে সামনে গিয়ে অবস্থা দেখতে গেল। সে বলে গেল ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে কিভাবে ফেরা যায় তার ব্যবস্থা করবে, আর বলে গেল আপনারা চিন্তা করবেন না। কিন্তু মন তো মানে না, সকলেই চিন্তায় অস্থির। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন কেউ ফিরল না, তখন আমরা ওই গ্রামেরই একটি মারুতি ওমনি ভাড়া করে ধসের স্থান অবধি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা যে সময়ের কথা, তখন মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়নি, তাই ড্রাইভারের সাথে কোনোভাবে যোগাযোগ করার উপায় নেই। আমরা গাদাগাদি করে সবাই ওই গাড়িতে চেপে যেখানে ধস নেমেছে সেখানে পৌঁছালাম। তারপরে দেখলাম সে কি ভয়ঙ্কর অবস্থা। আসার সময় যেই জায়গাতে নেমে আমরা পাথর কুড়িয়েছি, মজা করেছি, সেখানে যেন কেউ টন টন ছোট বড় পাথর ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে, এবং সেই পাথর গড়িয়ে গড়িয়ে পাশের ঢালু গভীর খাদে গিয়ে পড়ছে। আগের রাতের প্রবল বর্ষণে এই অবস্থা দেখে তো আমাদের হাত পা পেটের ভিতর সিঁধিয়ে গেল। সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। আমরা কোনো ক্রমে হেঁটে হেঁটে পৌঁছালাম অকুস্থলে, এবং অবাক চোখে দেখলাম ভারতীয় সেনাবাহিনী কি প্রচণ্ড ঝুঁকি নিয়ে সেখানে কাজ করছে। একটি পাটাতন আলগা পাথরগুলির উপর পাতা রয়েছে, এবং সেনা জওয়ানরা আমাদের হাত ধরে সেই পাটাতনের উপর দিয়ে এক এক করে সকলকে ধরে ধরে এপার থেকে ওপারে পৌঁছে দিচ্ছে। পাটাতনটি স্রেফ নিচে পাতা ছিল, আর নিচের পাথরগুলো যেন ঝুলন্ত অবস্থায় ছিল। পা দিলেই নড়ে চড়ে উঠছিল। একবার যদি পা হড়কে যায় তাহলে পাথরের ধাক্কা খেতে খেতে খরস্রোতা নদীতে গিয়ে পড়তে হবে। তারপর যে কি হবে আর ভাবতে পারছিলাম না। এই সব 7-5 চিন্তা করতে করতে দুরু দুরু বুকে ঈশ্বরের নাম নিতে নিতে ওইভাবেই সেনাদের সাহায্যে এক এক করে সবাই জায়গাটা পার হলাম। সে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তা ভাষায় প্রকাশ করা কঠিন। ওপারে পৌঁছে যেন ধরে প্রাণ এলো। ঈশ্বরকে আর সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়ে আমরা এগোতে লাগলাম। ভাবলাম বুঝি আতঙ্কের যাত্রা শেষ হলো, কিন্তু কে জানতো আমাদের জন্য আরও কিছু অপেক্ষা করে আছে। ওপারে গিয়ে শুনলাম 2 কিলোমিটার দূরে আরও একটি জায়গাতে এই রকমই ধস নেমেছে, আর তার ধারে কাছে জায়গা যাওয়া যাচ্ছে না, এতটাই এলাকা জুড়ে ধস নেমেছে। শুনে তো আমরা আবার আতঙ্কে জড়সড় হয়ে গেলাম। তাহলে কি রাস্তাতেই সময় কাটাতে হবে যতক্ষণ না সেনারা রাস্তা পরিষ্কার করে? সঙ্গে আবার আমাদের ছোট্ট মেয়ে আছে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, সেনারা বললেন একটি ট্রাক দাঁড়িয়ে আছে, সেই ট্রাকে চড়ে যতটা সম্ভব যাওয়া যাবে। তারপর একটি গ্রাম আছে, সেখানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটি সাব স্টেশন আছে। মাঝখান দিয়ে তিস্তা নদীর একটি উপনদী বয়ে চলেছে। যাওয়ার রাস্তা বলতে একটি ছোট্ট পায়ে চলা সাঁকো। সেটি ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীরা এবং গ্রামবাসীরা প্রয়োজনে ব্যবহার করে। ওই সাঁকো পার হলে ওপারে গিয়ে গাড়ির ব্যবস্থা হয়ে যেতে পারে।
শুনে একটু ভরসা পেলাম এবং সকলে মিলে দুরু দুরু বুকে ট্রাকে উঠলাম। আমরা ছাড়াও অন্যান্য গাড়ির বেশ কয়েকটি দল ওই ট্রাকেই উঠল। তখন প্রায় সন্ধ্যা হব। গ্যাংটক প্রায় ঘন্টা 2 পথ। ট্রাকে করে 2 কিমি যাওয়ার পর এক জায়গায় এসে ট্রাক থেমে গেল, আর যাবে না। এবার হেঁটে হেঁটে নদীর কাছে নামতে হবে, যেখানে ওই সাঁকোটি আছে। রাস্তা থেকে নদী অনেকটাই নিচে এবং খরস্রোতা, আর নামার রাস্তাটিও বেশ দুর্গম, অন্তত আমাদের জন্য, কারণ পাহাড়ি মানুষজন এই সব রাস্তা অনায়াসে অতিক্রম করতে অভ্যস্ত, কিন্তু আমরা তো নই। খুব ধীরে ধীরে সেই ঢালু রাস্তা অতিক্রম করে নামার সময় মনে হচ্ছিল কোনোভাবে যদি ঢালু রাস্তায় পা ঠিক মতো রাখতে না পারি তাহলে গিয়ে পড়ব একেবারে নদীতে। তারপর যে কি হবে জানি না। ঈশ্বর বোধহয় আমাদের পরীক্ষা নিচ্ছিলেন, কিন্তু সহায় ছিলেন। কোনো ক্রমে আমরা সাঁকোতে উঠলাম। নিচে নদীর দিকে তাকাতেই পাচ্ছিলাম না ভয়ে। যাই হোক, সাঁকো পার হয়ে রাস্তায় উঠলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর গ্যাংটক থেকে গাড়ি এলো আমাদেরকে নিতে। আগের গাড়ির ড্রাইভারই ওই গাড়িটার ব্যবস্থা করে দিয়েছিল, কারণ সে তো ধস পেরিয়ে গাড়ি নিয়ে আসতেই পারেনি। যখন গাড়িতে উঠলাম ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। বৃষ্টিতে রাস্তার অবস্থাও ভয়ঙ্কর হয়ে উঠেছে। গাড়ি ধীরে ধীরে চললেও অন্ধকারে ঠিক ঠাউর করা যাচ্ছে না। একদিকে খাড়া পাহাড় আর একদিকে খরস্রোতা নদী। রাস্তা এতটাই সরু যে গাড়ি মাঝে মাঝে হেলে যাচ্ছিল। আমাদের মধ্যে কয়েকজন মহিলা তো ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। ড্রাইভার কিন্তু আমাদের বারবার আশ্বস্ত করে বলছিল স্থির থাকতে। আমাদের গ্যাংটকে হোটেলে নামিয়ে দিয়ে সে আবার এই পথ দিয়েই ফিরবে, কারণ এইখানেই তার বাড়ি। ওর কথাতেই আমরা আশ্বস্ত হলাম। যাই হোক, শেষমেশ রাত প্রায় 10টা নাগাদ গ্যাংটক পৌঁছে যেন ধরে প্রাণ এলো। ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে ছিল বলেই বোধহয় এই যাত্রায় আমরা সবাই বেঁচে ফিরলাম। রুমে ঢুকে আগে কোঁত করে 1 বোতল জল খেয়ে নিলাম। এতক্ষণে আতঙ্কের সপরে খাবার খাওয়া তো দূরের কথা, জল খাওয়ার কথাও সবাই ভুলে গিয়েছিলাম। তারপর পেট পুরে ডিনার সেরে যে যার রুমে চলে গেলাম। সারা দিনের অসম্ভব টেনশন, না চান না খাওয়া, শরীর যেন আর চলছিল না। শোবার সাথে সাথেই ঘুমের রাজ্যে ডুবে গেলাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে প্রাতকৃত্য সেরে চায়ের অর্ডার দিয়ে ব্যাগ গোছাতে লেগে পড়লাম, কেননা দুপুরে লাঞ্চ সেরে আমাদের এই সুন্দর এবং রোমাঞ্চকর ভ্রমণ শেষ করে এনজিপির উদ্দেশ্যে রওনা হতে হবে। সন্ধ্যায় দার্জিলিং মেল ধরার জন্য যে যার বাড়ি ফেরার পালা। নমস্কার। শেষ হলো আমার স্মৃতি ভ্রমণের কথা। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। নমস্কার, আমি মৌসুমী লাহিড়ী। খোসলা বার্তা পত্রিকায় আমার লেখনী কবিতা বসন্তের গান কবিতাটি প্রকাশিত হয়েছে। খোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা এবং জীবনের অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার একটি মাধ্যম। এটি প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয়। আপনিও আপনার লেখা দিতে পারেন। 30শে এপ্রিল 2025-এর মধ্যে আপনার লেখা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 এই নম্বরে। শুরু হচ্ছে অডিও বুক কবিতা বসন্তের গান। জানাবেন কেমন লাগলো। কবিতা বসন্তের গান, মৌসুমী লাহিড়ী। চলো সখী গল্প বলি বসন্তের গান, চলো সখী গল্প বলি
বসন্তের ওই গান। নাচব মোরা ফুলের দোলে, গাইব মোরা গান। আজ আমাদের প্রিয় সখা আসবে মোদের সঙ্গে, গান শোনাবে, খেলবে হোলি, রাঙিয়ে দেবে মন। চলো সখী গল্প বলি, বসন্তের ওই গান। ফাগুন হাওয়ায় ছড়িয়ে আছে যত মোদের সুখ, বনে বনে রং লেগেছে নীল আকাশের প্রাণে। আমার ছড়িয়ে যাওয়া সুখগুলো আজ জুড়ল এসে তাই, পালতোলা ওই নৌকোগুলো ভাসিয়ে দিলেন তাই। তোমার যত গল্প ছিল আমায় দিলে ভাই, আজ আমাদের বড়ই খুশি, নাচবো মোরা, গাইব মোরা, খেলবো হোলি তাই। নমস্কার। নমস্কার, আমি সুনৃতা রায়চৌধুরী। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী জলই জীবন প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। এটি 3 মাস অন্তর প্রকাশিত হয়। আপনিও লেখা জমা দিতে পারেন 30শে এপ্রিল 2025-এর মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009809 এই নম্বরে। আমার কবিতাটি আমি পড়ছি। এটি একটি সমাজ সচেতনতামূলক কবিতা। শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার কবিতা জলই জীবন। লেখা আমি সুনৃতা রায়চৌধুরী। পথের ধারে খোলা পাইপ, ঝরঝরিয়ে পড়ছে জল। পথিকজনে দেখছে, তবু ভাবছে না এর কি বিস্ফল। কল খুললেই জলের ধারা, দরকারি অদরকারি, কাজ ফুরালেও বন্ধ হয় না, জল তো দেবে সরকারি। ভাবো বন্ধু ভাবো, ভূগর্ভে জল ফুরিয়ে গেলে জীবন কোথায় পাবো? জলাভূমি ভরাট করে উঠছে কত অট্টালিকা, ভাবে না কেউ দুর্বিপাকে গ্রাসে যদি। নমস্কার, আমি দেবযানী ভট্টাচার্য। হোসলা বার্তা পত্রিকায় আমার লেখনী ও উদার আকাশের নিচে লেখনীর নাম প্রকাশিত হয়েছে। হোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হোসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309। শুরু হচ্ছে অডিও বুক। লেখনীর নাম দেবযানী, উদার আকাশের নিচে ফুলের ফাল্গুনী, দেবযানী ভট্টাচার্য। জানাবেন কেমন লাগলো। আমি একজন বাগান বিলাসী, গাছ নিয়ে থাকতে ভালোবাসি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6 ঋতুতে সারা বছরই আমি নানা রকম গাছ লাগাই। আমার বাগানে ওরা আমার একটি সন্তান। গ্রীষ্মকালে বেলফুল, গন্ধরাজ, কামিনী, পদ্ম হাসনাহানার গন্ধে চারিদিক মম করে। বর্ষাকালে রেনলিলি, বাল্বলিলি, টগর। শরৎকালে শিউলি, স্থলপদ্ম মা দুর্গার চরণে পড়ে। এরপরে আসে হেমন্তকাল। তখন থেকে শুরু হয় শীতের ফুলকে আহ্বান করা ও চারা রোপণ করা। শীতের গাছকে তৈরি করতে হয় যেমন করে আমি আমার সন্তানের যত্ন নিতাম। এই সময় গোলাপ গাছ কাটাই ছাঁটাই করি। এরপর ওরাও আস্তে আস্তে ডালপালা মেলতে শুরু করে। তারপর ফুল ফোটা শুরু হয়। এই করতে করতে শীত চলে আসে। নানা রকম ফুল যেমন চন্দ্রমল্লিকা, গোলাপ, পিটুনিয়া, গাঁদা, ডালিয়া, নানা রকমের ফুলে বাগান ভরে যায়।
এরপর শীত শেষ হয়, বসন্ত শুরু হয়, পাতা ঝরা আরম্ভ হয়, আমের বকুল আসা শুরু হয়। আমের বকুলের গন্ধে চারিদিকে সুবাসিত হয়। এছাড়াও বাগানে কিছু স্থায়ী গাছ, রকমারি জবা, অ্যাডেনিয়াম, জারবেরা ফুলের গাছও রয়েছে। ফল ও সবজির মধ্যে আমি ড্রাগন, কাঁচা লঙ্কা, পেঁপে এইসব করি। আমি বাগানকে ভালোবাসি। বাগান ভালোবাসার কথায় বলা যেতে পারে প্রকৃত ভগবানের সান্নিধ্য লাভ হয়। বাগান আমাদের মনকে প্রশান্ত করে, প্রকৃতির সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে ও আমাদের বহিঃপ্রাঙ্গণকে সুন্দর করে তোলে। একটি ভ্রমণ কাহিনী। চারুকলা ও শিল্পকলার নানান আঙ্গিকে বিষ্ণুপুর ঘরানার নাম সুবিদিত। হোসলার বিষ্ণুপুর শাখার সিনিয়র সিটিজেন গ্রুপের 14/11/2024 তারিখে অযোধ্যা ভ্রমণে আমাকেও সাথী করে নেবার জন্য শ্রী শান্তনু মুখোপাধ্যায়ের দৃঢ় প্রত্যয় ও সাহসিকতা অবশ্যই প্রশংসার দাবি রাখে। 60 থেকে 80 কোঠায় প্রায় 50 জন বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে 1 সপ্তাহের পর্যটন ও দর্শনীয় স্থানে গমন, এমনকি গঙ্গাবক্ষে 2 ঘন্টার নৌকা বিহার, বারাণসীতে গঙ্গা আরতি দর্শন যেটাকে বলা হয়, এটা ভাবলে অবাক লাগে বই কি। কোথাও কোথাও দর্শনীয় বিষয় অবলোকনের লোভে কম বেশি 8 কিলোমিটার পথও পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছে। দেখলাম সকলের শরীরে ক্লান্তি, কিন্তু অন্তরে শান্তি। আমার এক আলাদা অনুভূতি। অযোধ্যা থেকে বেনারস যাওয়ার সময় ট্রেনে আর এক অভিজ্ঞতা অর্জন করলাম। প্রায় সকল সদস্যা গান, আবৃত্তি, যাত্রাপালার সংলাপ ইত্যাদি পরিবেশন করলেন। ব্যবস্থাপনায় গার্গী চট্টোপাধ্যায় ও শান্তনু মুখোপাধ্যায়। প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে, স্থান কাল পাত্র অর্থাৎ উপযুক্ত পরিবেশে তার প্রকাশ ও বিকাশ ঘটে। এটাই সেদিন প্রতিফলিত হয়েছে খুব সুন্দরভাবে। শ্রী ধনপতি মহাপাত্র তার বহু বছর আগে মঞ্চস্থ করা যে সংলাপ বিনা বাধায় ও বিনা দ্বিধায় দেখালেন, তা আমি কখনো ভুলব না। মনে হলো দিনের শেষ ভাগেও দিনমণি এতটা সুন্দর ও সতেজ থাকে। এবার দিলীপবাবুর কথায় আসি। দিলীপবাবু, ট্রেন দুর্গাপুর ছাড়ার পরই এনার সঙ্গে আমার আলাপ পরিচয়। সস্ত্রীক এই বয়সে কি করেন, কেমন করবেন তা আমার জানার কৌতূহল জন্মালো। কয়েকদিনের ভ্রমণকালে দেখলাম তিনি সবেতেই অবিচল ও অচঞ্চল, অর্থাৎ বড়ই ধীর স্থির। এটি মানুষের একটি বড় গুণ। বয়স তাঁদের কাছে কোনো বাধা নয় বলেই আমরা মনে হলো। তাঁর চলাফেরা, কথাবার্তা ইত্যাদি আমি লক্ষ্য করতে লাগলাম। তিনি আমাদের এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড়, বয়সে, উচ্চতায়, কথায় ও কাজে। ফেরার সময় সকলে বাস থেকে লাগেজ নিয়ে বারাণসী স্টেশনের বাইরে এসে জড়ো হলাম। দিলীপবাবু বলে উঠলেন, সবাই এখানে দাঁড়াও, ট্রেনের অনেক দেরি আছে। আমি আগে ভেতরে গিয়ে দেখে আসি কোথায় উপযুক্ত জায়গা আছে এই দীর্ঘ সময় কাটানোর জন্য। এই বলেই তিনি চলে গেলেন শত শত যাত্রীর ভিড়ে। কিছুক্ষণ পর ভিড়ে এসে পেইড বিশ্রামাগারের সন্ধান দিলেন এবং আমরা একে একে তার নির্দেশ মতো এগিয়ে গেলাম। এখানে আমার বক্তব্য বিষয় হলো, এই অজানা স্থানে যেখানে হাজার হাজার যাত্রীর অহরহ আনাগোনা এবং রাতের বেলা তিনি একাই সকলের আশ্রয়ের সন্ধানে এগিয়ে গেলেন। সঙ্গীদের কাউকেও এই আমার সঙ্গে চলো তো এই কথাটিও বললেন না। সমগ্র যাত্রাপথে আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। সিনিয়র সিটিজেনদের জন্য হোসলার এই আয়োজন, নিজে আনন্দ পাবো, অন্যকেও আনন্দ দেব,
সুন্দর থেকে সুন্দরতর হোক। ভ্রমণকালে আমার আচরণ অন্যের ব্যথার কারণ যদি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আগামী দিনে এমনিভাবে আপনাদের সাথে মিলিত হওয়ার আশা পোষণ করে ও বিষ্ণুপুর শাখার হোসলার সকল সদস্যকে বর্ধমানে নিজ গৃহে আমন্ত্রণ জানিয়ে লেখা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। ডাক্তার কানুলাল ভৌমিক, বর্ধমান। নমস্কার, আমি মিনতি দাসগিরি। হোসলা বার্তা পত্রিকায় আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। হোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হোসলা পত্রিকায়। 30 এপ্রিলের মধ্যে দিতে হবে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309-এ। আমার কবিতার নাম আলোর ঠিকানা, মিনতি দাসগিরি। বলো না রাম, অযোধ্যায় তোমার মন্দির তৈরি হলে, কিংবা হে রহিম, কামিয়ানের বুদ্ধকে উড়িয়ে দিলে এদেশের লাখো বেকার কাজ পাবে। গোল্ডেন হ্যান্ডশেক করবে না কেউ, কিংবা ভিআরএস উঠে যাবে দেশ থেকে। যে মানুষ বাস করে ফুটপাতে সে পাবে নিশ্চিন্ত আশ্রয়। শিশু শ্রমিকরা সকলে খাবে হাসি হাসি মুখে। থাকবে না লকআউট, লে অফ ক্লোজার। শতাব্দী ঘটবে না আর রাজধানী ছুটে যাবে মসৃণ গতিতে, কিংবা সবরমতী গোদরা শিরয়ে। নিরক্ষরতা অনাহার মুছে যাবে দেশ থেকে। বাড়বে না জিনিসের দাম। বলো না রাম, বলো না রহিম। নমস্কার। নমস্কার, আমি বন্দনা হাজরা, বয়স 75। হোসলা বার্তা পত্রিকায় আমার লেখনী রবীন্দ্রনাথ ঠাকুর ও হেলেন কেলার এক না জানা অসাধারণ সাক্ষাৎ প্রকাশিত হয়েছে, সংগৃহীত। হোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর এটি প্রকাশিত হয়। আপনিও লেখা দিতে পারেন হোসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309। আমার লেখনীটি আপনাদের কাছে তুলে ধরছি। রবীন্দ্রনাথ ঠাকুর ও হেলেন কেলার এক না জানা অসাধারণ সাক্ষাৎকার, সংগৃহীত বন্দনা হাজরা। কিছু কথা কিছু সুর। 1930 সালে নিউ ইয়র্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় বিখ্যাত মার্কিন লেখিকা, শ্রমিক, দরদি কর্মী হেলেন কেলারের। লেখিকা যেহেতু অন্ধ ছিলেন, তাই তিনি রবীন্দ্রনাথকে স্পর্শের মাধ্যমে অনুধাবনের চেষ্টা করেছেন। 1930 সালে নিউ ইয়র্কে ব্যস্ত শহরে কোলাহল পেরিয়ে এক মধুর অনন্য মুহূর্তে জন্ম হলো। এক পাশে ভারতবর্ষের কবি, বিশ্বচিন্তক রবীন্দ্রনাথ ঠাকুর, অন্য পাশে মার্কিন লেখিকা, শিক্ষাবিদ, শ্রমজীবী মানুষের সাথী, অসীম মানসিক শক্তির প্রতীক হেলেন কেলার। এক মহামানবের কলম, অন্যজনের স্পর্শ, এই 2 মাধ্যম এক হলো, ভাষা পেল, অনুভূতি নতুন রূপ। হেলেন কেলার ছিলেন দৃষ্টি ও শ্রবণ শক্তিহীন, তবু জগতের সৌন্দর্য তার কাছে অন্ধকারে বন্দী ছিল না। তিনি চোখে দেখেননি, কানে শোনেননি, কিন্তু অনুভব করেছেন হৃদয় দিয়ে, ছুঁয়ে দেখেছেন জগতের আলো। সেই আলোই তিনি খুঁজলেন রবীন্দ্রনাথের মধ্যে। কবির পাশে বসে তার হাত ধরে মুখে হাত বুলিয়ে স্পর্শের ভাষায় অনুবাদ করলেন রবীন্দ্র চিন্তাকে। অনুভব করলেন এক মহাজাগতিক সৌন্দর্য। তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের
পাশে বসে তার চিন্তাধারায় অংশ নেওয়া যেন পবিত্র নদীর ধারে বসে মধুর জ্ঞান সুধাপান করার মতো। হেলেন কেলার যে জীবনব্যাপী সংগ্রামের প্রতীক, রবীন্দ্রনাথও তাই একজন শব্দের আলো জ্বালিয়েছেন আর আরেকজন স্পর্শের ভাষায় অন্ধকার ভেঙেছেন। তাদের এই সাক্ষাৎ যেন মানবতার মিলন, যেখানে ভাষা, চক্ষুষ্মানতা ও শ্রবণ শক্তির প্রয়োজন নেই, তবু অনুভবই যথেষ্ট। সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কবিতা আবৃত্তি করেনি, কোনো গান শোনাননি, তবু তার চিন্তা, তার বাণী হেলেনের হৃদয়ে ছুঁয়ে গেল। এক শ্রেণী নদীর মতো তিনি তার গভীরতার উন্মোচন করলেন, আর হেলেন সেই নদীর ধার ঘেঁষে অনুভব করলেন জলের কলকল ধ্বনি। এই মিলন শুধু দুটি মনীষের সাক্ষাৎকার ছিল না, এক নতুন ভাষার সন্ধান। সেখানে শব্দ নয়, স্পর্শ, অনুভূতি, তার অন্তরের আলোকই যথেষ্ট। কবির ভাষাতেই তাই বলতে হয়, অন্তরে আর দেখবো যখন আলোক নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে বসে তার চিন্তাধারায় অংশ হওয়া যেন পবিত্র নদীর ধারে বসে মধুর জ্ঞান সুধা পান করার মতো। হেলেন কেলার সাক্ষাতে রবীন্দ্রনাথ ঠাকুর আমি চিনি গো চিনি ও বিদেশি গান গেয়ে হেলেন কেলারকে শুনিয়েছিলেন। যেহেতু হেলেন কেলার দেখতে বা শুনতে পেতেন না, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠোঁট স্পর্শ করে গানটি বোঝার চেষ্টা করেন। নমস্কার, আমি জয়দেব বসু। খোসলা বার্তা পত্রিকায় আমার লেখনী মাধবী, শুধু একটি মাধবী তুমি, প্রকাশিত হয়েছে। খোসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন খোসলা পত্রিকায় 30 এপ্রিল 2025 মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309। শুরু হচ্ছে অডিও বুক মাধবী, শুধু একটি মাধবী তুমি। জানাবেন কেমন লাগলো। দি ভিলেজেস আর গড মেড। আমার শিশুকাল কেটেছে আমার বড় পিসিমার কাছে, ভগবান সৃষ্ট এক গ্রামে। আমার বড় পিসিমার নামমাত্র বিবাহ। বিবাহের অল্পদিন পরেই পিসেমশাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে প্রাণ হারান। অসহায় পিসিমা বাধ্য হয়ে বাপের বাড়ি রামসাগর গ্রামে ফিরে আসেন। আমার বাবা থাকতেন বালি, হাওড়াতে। ওখানে এগ্রিকালচার অফিসার পদে সার্ভিস করতেন। বাবা, মা, দাদা, দিদি, ভাই সবাই গঙ্গার ধারে চৌধুরী পাড়ায় এক মনোরম পরিবেশে ভাড়া বাড়িতে থাকতাম। সেখানে ভীষণই আনন্দে আমার দিন রাত্রি সোনার খাঁচায় বন্দি ছিল। আমার বাবা মা পিসিমার দুঃখ ভোলাবার জন্য আমাকে পিসিমার কাছে পাঠিয়েছিলেন। স্নেহ, প্রেম, কল্পনা, বন্ধুত্ব এসবের পার্থক্য বোঝার ক্ষমতা তখন আমার ছিল না। গ্রামের বিশাল কোঠা বাড়িটা ছিল এক বড় দিঘির পাড়ে বন্য পরিবেশে। ওই বাড়িতে পিসিমা আর আমি থাকতাম। ঘরে ছিল রামকৃষ্ণ দেব আর সারদামণির ছবি। পিসিমা আমাকে বুকে ধরে কাঁদতেন, বলতেন, ঠাকুর তোকে আমার কাছে পাঠিয়েছেন, না হলে কি নিয়ে বাঁচতাম। গ্রামে এসে 3 বছরের এক শিশু মন বুক ভাঙা হাহাকার করে তার মাকে খুঁজতে লাগলো। তবে কি আমার কেউ নেই? আমি কি একাই থাকবো? আমি কি নিয়ে বাঁচবো? কে বুঝবে আমার ব্যথা? গ্রামের প্রকৃতি সেদিন আমায় বাঁচিয়েছিল, ডেকেছিল, আয়, ভয় কি, আমি তো আছি। গ্রামের গন্ধ ভরা বাতাস, নবীন বসন্তের বনশ্রী, অস্ত সূর্যের রক্ত আভা আমাকে এক রোমান্সের বার্তায় ভাসিয়ে নিয়ে গেল। আমার মনে নিয়ে এলো অনন্ত এক অপূর্ব আনন্দের বার্তা। আমার বাবা কলকাতা থেকে 2-3 মাস অন্তর গ্রামের বাড়িতে আসতেন, খোঁজ নিতেন আমি কেমন আছি। আমি বাবাকে ভীষণ ভয় করতাম, মুখ ফুটে বলতে পারিনি আমি ভালো নেই। মাকে ছাড়া সব কিছু শূন্য মনে হয়।
বাবা যেদিন কলকাতা ফিরে যেতেন, বাড়ির খোলা উঠানে যে ফজলি আম গাছটা ছিল তার উঁচু ডালে উঠে পড়তাম। দেখতাম গ্রামের বুকের উপর দিয়ে যে ট্রেন লাইনটা চলে গেছে, হুইসেল বাজিয়ে এক যন্ত্র দানব ট্রেন বাবাকে কলকাতা নিয়ে চলে গেল। ভাবতাম বাবা আবার কবে আসবে। নিচের উঠান থেকে বাল্য বান্ধবী মাধবীর গলা পেতাম, ও পিসিমা, জয়দেব কোথায়? গাছ থেকে নামতে হাত ধরে ওদের বাড়িতে নিয়ে যেতে যেতে বলতো, আমার মা বলেছে জয়দেবের বাবা আজ কলকাতা চলে গেছে, আজ ওর মন কেমন করবে, ওকে আমাদের বাড়িতে ডেকে আন। আমি গ্রামে প্রায় 4 বছর ছিলাম, KG1, KG2, +1, +2। এই সময়টা আমার গ্রাম জীবন। কিন্তু শিশুমন বলেই ওই সময়ের ছোট ছোট ঘটনাও আমার মনে গভীর রেখাপাত করেছিল। চূড়ান্ত ভাবপ্রবণ আবেগপ্রবণ একটা মন নিয়ে আমি দিনরাত ছটফট করে বেড়াতাম। নির্দিষ্ট পরিমাণ আনন্দ ও দুঃখ প্রত্যেকের মনেই ভগবান দিয়েছেন, তাহলে আমার এত ছটফট করার কারণ কি? আমাকে এত চেতনা না দিলেই কি হতো না? গ্রামের মুক্ত প্রকৃতি, সবুজ ঘাসে মোড়া ঢালু নদী তীর, কাশবন, আমবন, শিমুল বন, পাখির ডাক, একটি শিশু মনের নরম মাটিতে ঈশ্বর প্রেম, সঙ্গীত প্রেম আর সাহিত্য প্রেমের বীজ বুনেছিল। পরে বুঝেছিলাম সেই বীজগুলি থেকে ছোট ছোট চারা গাছ জন্মেছে। তারা আলো, বাতাস, বৃষ্টিকে ভালোবেসে আশ্রয় চাইছে। সরস্বতী পূজা আসার আগে পিসিমা এক মাটির প্রতিমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। বললেন, এটা তোর ছোট পিসিমার ছেলে, তোর পিস্তত দাদা। ছেলেবেলায় পুজো করত, কতদিন ধুলো ময়লায় পড়ে আছে। তুই এবার থেকে পূজা করবি, মায়ের কৃপা পেলে তোর বিদ্যা বুদ্ধি হবে। আমি বিশ্বাস করলাম, চোখে জল এসে গেল। স্তবের মন্ত্র, পূজা পদ্ধতি জানি না, কিন্তু ওই মাটির প্রতিমা জীবন্ত হয়ে আমার আপনজন হয়ে গেল। মাধবী আমাকে সরস্বতী পূজার সময় ফল কেটে দিত, ফুল এনে দিত। পুটি পিসি, বিভা দিদি, ঘন্টু দাদা, এরা আমাকে কত ভালোবাসতো। এরা কেমন করে আমার আত্মার কাছে চলে এসেছিল। এমনকি গ্রামের এক বাগদি খেপি পর্যন্ত আমাকে বুকে জড়িয়ে ধরে বলতো, চল আমার সঙ্গে গ্রাম বেড়াতে যাবি। পিসিমা ছাড়তে চাইতো না। ওরা বড় জন্মে কোথায় আছে সবাই। দুপুরবেলা পিসিমা আমাকে নিয়ে ঘুমিয়ে পড়তেই আমি চুপি চুপি উঠে পড়তাম। ঘুম আসতো না। ঢেঁকিশাল, রান্নাঘর, আম গাছের তলায় ঘুরে গোয়াল ঘরে হাজির হতাম। গোয়াল ঘরে আবিষ্কার করেছিলাম একটা ছোট্ট মৌচাক, ছোট বাটির মতো। মৌমাছিগুলো পিঁপড়ে আকৃতি, মধু এনে জমা করত। এত ছোট মৌচাক হয় বলে আমার কল্পনা ছিল না। তাল দিঘির পাড়ে আমাদের গ্রামের মাটির বাড়িটা ছিল দোতলা। নির্জন উপরের ঘরের জানলার ধারে বসে বসে এক স্বপ্নের পৃথিবী আমার মনে খেলা করত। জানলার বাইরে একটা মহুয়া গাছে কত রকমের পাখিরা আসতো। মনে হতো আমাকে ডাকছে, আয় না আমাদের সঙ্গে খেলবি। মহুয়া ফুলের মিষ্টি গন্ধে সারা ঘর ভরে থাকত। একা একা মাতাল নেশা ঘরে সময় বয়ে যেত, আমাকে উদাসীন অনাসক্ত করে ছাড়তো। নীল আকাশে সাদা মেঘের উড়ে যাওয়া, দূরে দূরে গাছপালার মগ ডালে কুবো পাখি, বউ কথা কও, ঘুঘু পাখির ডাক। মনে হতো কি দুর্লভ সম্পদই না আমার ঝুড়িতে ঈশ্বর ভরে দিচ্ছেন, আমি এত বইব কিভাবে। গ্রামের বাড়িটার সামনে পায়ে চলা মাটির রাস্তা, রাস্তার উল্টো দিকে পুটুস ফুলের মিষ্টি গন্ধ, লাল, কমলা, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা ছোট ছোট ফুলের গুচ্ছ। ভাবতাম, কে সৃষ্টি করলো? এত সৌন্দর্য কার জন্যে যে সাজানো? সাদা সাদা আকর ফুলের মিষ্টি গন্ধ বুক ভরে টেনে নিয়েও আস মিটত না। রাস্তা দিয়ে মায়ের মতো কতজন স্নান ঘাটে যেতে যেতে বলতো, জয়, তুই ঝোপে ঝাড়ে দাঁড়িয়ে আছিস কেন? কি খুঁজছিস? বাবা চাকরি থেকে অবসর নেওয়ার আগে গ্রামের বাড়িতে এসে উঠলেন।
মা বাবাকে আবার ফিরে পেলাম, সঙ্গে 7 ভাই 2 বোনের জমজমাট সংসার, বাঁধ ভাঙা সীমাহীন আনন্দ। পরে আমাদের পড়াশোনার সুবিধার জন্য বাবা বিষ্ণুপুরে মহাপাত্র পাড়ায় ঘর ভাড়া নিলেন। বাবার ইচ্ছা ছিল আমাকে গ্রামে পিসিমার কাছেই রেখে দেবেন। আমি এবার জোর ধরলাম আমিও বিষ্ণুপুর যাব। পিসিমা আমাকে বুকে ঝাপটে ধরে হাও হাও করে কেঁদে ফেললেন। সেদিন সকালবেলা মাধবী উঠানে এসে আমাকে দিঘির পাড়ে বাগান বাড়িতে ডেকে নিয়ে গেল। বলল, আমি মায়ের কাছে সব খবর পেয়ে গেছি, তুই নাকি আর গ্রামে থাকবি না। তবে যে বলতিস এই গ্রামের বন জঙ্গল তুই ভালোবাসিস, এসব ছেড়ে তুই থাকবি কিভাবে? তুই আমাকেও ভুলে যাবি বল, তোর সঙ্গে আর দেখা হবে না বল। এই বলে মাধবী কেঁদে ফেলল। আমি কিছুটা অপ্রতিভ হয়ে পড়লাম। বললাম, ছি, ওসব কথা কি বলতে আছে? বর্ষা, ইন্দিরা, রাহুল, সুদীপ, সন্দীপ এরা তো সবাই রইল, তুই ওদের সঙ্গে খেলবি। বললাম, আমার পড়ার টেবিলের পিছনের কাঠের তাকে মা সরস্বতীর মূর্তিটা রইল, তুই রোজ ফুল দিবি, ধূপ জ্বালিয়ে দিবি, দেখবি আমাদের ঠিক দেখা হবে। গ্রাম ছেড়ে আসার সময় পাশাপাশি বাড়ির পরিচিতরা রাস্তায় এসে দাঁড়ালো। গ্রামের পাঠশালার মাস্টার মশাই, 5-6 জন বন্ধু যারা আমার প্রাণের কাছাকাছি এসেছিল, ওদের পাবো না ভেবে মন বিষণ্ণ হয়ে গেল। প্রতিবেশীদের সেই ভিড়ে মাধবীকে দেখলাম না। এত অভিমান কেন বুঝলাম না। গ্রামের ঘর ছেড়ে বের হলাম। পিসিমা পিছন পিছন আমার হাত ধরে অনেক দূর এলেন। গরুর গাড়িতে তুলে দিতে যে আবার কেঁদে ফেললেন। আমাকে ভুলে যাবি না তো বল, কথা দে। বিষ্ণুপুরে 1963 সালে আমরা চলে আসি। ভাড়া বাড়ি, বাবা মা ভাই বোন, মামাতো ভাই বোন, প্রায় 14-15 জনের জমজমাট সংসার। এছাড়া 2 মামা প্রায়ই আমাদের বাড়িতে এসে থাকতেন। পিস্তত দাদারা এসে থাকতেন। সেই আনন্দের উৎসবে আমি আমার ফিরে আসা গ্রাম জীবন সম্পূর্ণ ভুলে গেলাম। বাবার কঠোর শাসনে পড়াশোনায় মন দিতে বাধ্য হলাম। ফলস্বরূপ বিষ্ণুপুর হাই স্কুল থেকে সায়েন্স নিয়ে পাস, রামানন্দ কলেজ থেকে অনার্স, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি, আবার হাই স্কুলে শিক্ষকতার চাকরি, সব যেন পরপর স্বপ্নবৎ ঘটে গেল। আমি ভাববার সময় পাইনি এতদিনে আমাদের গ্রামের বনে ঘেরা বাড়িটার উঠানটাতে কতবার দিন রাত্রি খেলা করে গেছে, কতবার ঘন ছায়া এসেছে, পাখিরা কিচকিচ করে গেছে, কতবার ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়েছে, কত ফুল ফুটেছে আবার ঝরে গেছে। আমি বিষ্ণুপুর হাই স্কুলে শিক্ষকতা পাওয়ার 7 বছর পরে কোনো একদিন আমি পোকাবান্ধের উত্তর পাড়ের রাস্তা ধরে সাইকেলে যাচ্ছিলাম। এক মহিলা কণ্ঠে কে ডাকলো, জয়দেব, এই জয়দেব। দাঁড়ালাম। রাস্তার ধারে রিক্সাতে বসে এক বিবাহিতা মহিলা, রিক্সায় ব্যাগ ভর্তি সাংসারিক সরঞ্জাম। রিক্সাওয়ালা রাস্তার পাশে রিক্সা দাঁড় করে কোথাও গেছে। মনে হচ্ছে চিনতে পারছিস না? আমি মাধবী রে। ও তুই, কেমন আছিস? ব্যাস ওইটুকুই, আর কিছু বলবি না? বেশ, আমি বলি তাহলে। মাধবী চারপাশটা একবার দেখে নিয়ে শুরু করলো, গলার স্বর নামিয়ে বলল, পদ্মাবতী কেমন আছে? ওকে বিয়ে করে তুই সুখী হয়েছিস তো? আমি ভেবাচাকাকে থমকে গেলাম। বললাম, না, আমি এখনো বিবাহ করিনি। তুই সুদীপকে জানতিস তো? সেই যে আমরা গ্রামে একসঙ্গে পাঠশালায় পড়তাম, তোর সঙ্গে ইউনিভার্সিটিতে পড়তো। ওর কাছে আমি তোর সব খবর পেতাম। আমি সুদীপের হাত দিয়ে তোকে 2 বার চিঠি পাঠিয়েছিলাম। চিঠিতে আমি ইচ্ছা করেই কোনো নাম লিখে তোকে বিব্রত করতে চাইনি। তবু সেই চিঠি দুটো তুই ছিঁড়ে ফেলে দিয়েছিলি কেন বলবি? মাধবী, সুদীপ আমাকে কোনো চিঠি দেয়নি। চিঠি ছিঁড়ে ফেলার প্রশ্নই ওঠে না। সুদীপ আমার পাশের হোস্টেলে থাকতো। ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না মোটেই।
মাধবী বলল, এতক্ষণে সব পরিষ্কার হলো? আমি তো ভাবতেই পারছি না রে, ছি, মানুষ এত নীচ, মিথ্যাবাদী হয়! এই বন্ধুত্ব, এই শিক্ষিত মানুষ! 30 বছর আগের পুরানো দিনগুলি হঠাৎ মনে এলো। ছেলেবেলার সেই হাসি কান্না, ছায়া ভরা গাছগাছালি, জ্যোৎস্না ভরা রাত্রি, সবগুলি কেমন গভীর, অনন্ত রহস্যময়। চলমান সময় ওদের নিয়ে প্রেম সে খেলা করে গেল। একটা গান মনে আছে খুব, শেষ করার আগে। গানটা কি ছিল বলো তো? গানটা একটু গানটা কি ছিল তার মনে আছে? এর আগের দিন করে সেদিন বলেছিলে সেই সে ফুলো বনে আবার হবে দেখা, ফাগুনে তব শনে। ফাগুন এলো ফিরে, লাগে না মনো কাজে, আমার হিয়া ভরি বেদনা বেনু বাজে। সেদিন ভুলেছিলে। নমস্কার, আমি কৃষ্ণা ঘোষ। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনীর নাম হলো হাউ টু মেক সেলফ কনফিডেন্স আফটার এজ অফ 50 ইয়ার্স, প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা জমা দিতে পারেন হসলা পত্রিকায় 30 এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 নাম্বারে। শুরু হচ্ছে আমার অডিও বুক। আবার আমি অডিও বুকটার নাম মেনশন করছি, হাউ টু মেক সেলফ কনফিডেন্স আফটার এজ অফ 50। Be a selflessness person. Selflessness refers to the act of putting others' need, well-being, or interest ahead of one's own. It involves a willingness to help, care for, or serve others without expecting anything in return. A selfless person acts with empathy, generosity, and compassion, often prioritizing the welfare of other personal gain or recognition. Selflessness is often considered a virtue in many cultures and philosophers, as it fosters cooperation, kindness, and community. Maintain a personal standard. Personal standard refer to the set of values, principles, and behavior that an individual consider important in their own life. This standard guide how a person behaves, makes decisions, and interact with others. They are shaped by personal belief, cultural influence, experience, and aspiration. Personal standard can cover various aspects of life such as integrity, work ethic, responsibility, honesty, respect, and kindness. Having clear personal standard help individuals maintain consistency in their action and promotes a sense of accountability. It also aids a personal growth as individuals strive to meet or exceed this standard to become the best version of themselves. Personal standards are often unique to each person and may
evolve over time as one's values and life circumstances changes. Honesty to yourself. Honesty to yourself means being truthful and open with ourselves about our thoughts, feelings, motivation, and action. It involves acknowledging our strength, weakness, desire, and limitation without self depiction or denial. Being honest with ourselves means expecting reality even when it may be uncomfortable and taking responsibility for our choice and behaviors. It also includes self-reflection where we recognize areas where we may be holding back, making excuses, or avoiding difficult truth. This level of self-awareness helps us make better decisions, grow personality, and align our action with our values and goals. Ultimately, honesty with ourselves fosters inner peace and authenticity. Having clear personal standards help individuals maintaining consistency in their action and promote a sense of accountability. Practice of purposeful life. The practice of a purposeful life involves living with intentionally direction and clarity about one's values, goals, and priorities. It means making conscious choice that align with goal to live a purposeful life according to our need, clarify our values, understand, and truly matter to us. Such example, number one, we can say set up a goal like children's future, health, family members' relationship, economic success, social relationship, etc. Second goal, work plan for to fulfill those points. Third, personal integrity means one's values, principles, which will make us a perfect and honest individual. Self-respect is also an important part of purposeful life. To make self-confidence, practice or responsibility is another important part. Practice of responsibility involves consistently fulfilling one's duties, obligation, and commitment in various aspects of life. It means being accountable for action, decision, and their outcomes. Practicing responsibility is about embracing our role in different aspects of life and being protective and meaning house own tasks, relation, etc. Practicing responsibility depends on some points like accountability means acknowledging our work, both positive and negative, without blaming others or making excuses. Secondly, dependability flowing through on promise and task. Thirdly, ethical conduct means making decisions with moral principles and standards. It involves taking action with integrity, honesty, fairness, and respect for others. Living consciously means being aware and mindful of our thoughts, action, and decision in daily life. In conscious life, we will be able to involve in our all activities according to our choice, values, also understand the impact of our behavior and others in the environment. It is about living with intention. If we maintain in above this point, we should be confident
at the age of 50 plus 2. Thank you. How you feel my right? Please notice me. Please put your opinion. Thank you. নমস্কার, আমি শ্রীমতী মুক্তা মান্না। আমার লেখা হসলা বার্তায় আমার চোখে হসলা প্রকাশিত হয়েছে। হসলা বার্তায় হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, গান, জীবনের অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায় প্রত্যেক 30শে এপ্রিলের মধ্যে। লেখা জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309 নাম্বারে। শুরু হচ্ছে অডিও বুক আমার চোখে হসলা। জানাবেন কেমন লাগলো। 3 বছর আগে হসলার কথা পড়ি খবরের কাগজের লিফলেটের মাধ্যমে। সেখানে লেখা ছিল, তা পড়ে আমার খুব ভালো লাগলো। তখন আমার পতিদেবকে কথাটা বললাম। প্রথমে উনি ঠিক মত দিতে পারছিলেন না। তাকে বুঝিয়ে বলতে উনি রাজি হলেন এবং সেদিনই ওদের সাথে যোগাযোগ করলাম। আমার প্রথম চাকরির স্থান বিবেকানন্দ শিশু নিকেতনে। স্কুল প্রাঙ্গণে অনেকে এসেছিলেন, তাদের মধ্যে অনেকে আমার পরিচিত ও কিছু ছাত্রী যারা আমার কাছে শিবদাস গার্লস স্কুলে পড়েছে। ওদের দেখে আমার খুব ভালো লাগলো। এই হসলার কথা যিনি লিফলেটে ছাপিয়েছিলেন তার সম্বন্ধে আমার কিছুই জানা ছিল না, তার নামও শুনিনি। স্বভাবতই সে কে সেই সম্বন্ধে আমার জানার কৌতূহল হলো। আমি প্রশ্ন করলাম, কে ভাই শান্তনু? সঙ্গে সঙ্গে একটি সুন্দর, শান্ত, সৌম্যমূর্তির ছেলে বলে উঠল, আমি শান্তনু। ছেলেটির বয়স খুবই অল্প। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। পাশে ছেলেটির মা দাঁড়িয়েছিলেন। তিনি আমার পূর্ব পরিচিতা। তিনি হেসে বললেন, দিদি, এটি আমারই ছেলে। হসলার সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো। সেদিন হসলার কর্মকর্তা ও উপস্থিত সকলের সদস্যের আন্তরিক ব্যবহারে আমাদের খুবই মুগ্ধ করেছিল। এইভাবে আমিও আমার স্বামী ও তার এক বন্ধু উদয়চাঁদ মণ্ডল সেদিন থেকে আমরা হসলার সাথে একান্তভাবে মিশে গেলাম। হসলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে শুরু করলাম। আমি মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ি ও মেয়ের কাছে 6-7 মাস করে থাকি। তখন আমরা অনুষ্ঠানগুলি প্রত্যক্ষভাবে যোগ দিতে পারি না। তখন আমরা অনলাইনে যোগ দিই। এখানে মুক্তাঙ্গনের কবিতার ক্লাস হয়। কখনো কখনো আমি অনলাইনে এই কবিতার ক্লাসগুলিতে অংশগ্রহণ করি। এইভাবে আমরা হসলার সঙ্গে পথ চলা শুরু করলাম। দূর থেকে মনে হয় এই 3 বছরে হসলা কতখানি বিস্তার লাভ করেছে, কত সদস্যা বৃদ্ধি পেয়েছেন, অনেকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন। সেই ছোট্ট চারাগাছে কত শাখা প্রশাখা হয়েছে। এরই ছায়াতলে আমরা কত শান্তি লাভ করছি। এখানে এসে আমরা আমাদের মনের সুপ্ত বাসনাগুলি স্বচ্ছন্দে প্রকাশ করি। এখানে হাসি, গান, আবৃত্তি, গীতাপাঠ, যোগাসন আরও অনেক কিছু শিখতে ও প্রকাশ করতে পারি। অনেকে আনন্দ উপভোগ করি। 3 বৎসর পূর্তি অনুষ্ঠানে হসলার কর্মকাণ্ড দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সেদিন অনুষ্ঠানে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠল। গিয়ে অংশগ্রহণও করলাম। খুব ভালো লাগলো। আমার পায়ে এমন ব্যথা, না পারি বেশিক্ষণ বসতে, না পারি দাঁড়াতে। তবুও সেদিন হসলার অমোঘ টান আমাদেরকে টেনে নিয়ে গেল অনুষ্ঠানে। তাই কবির ভাষায় বলতে ইচ্ছে করে, কবি নবীনচন্দ্র সেন, চলে না চরণ চক্ষে ঘরে ধরাতল, কি মন্ত্র কহিল হসলা আমাদের কানে, চলিলাম পুনরায় হসলার অনুষ্ঠানে। সব কথাগুলি কবিরও নয়, আমারও নয়, আমার ধার করা। বলতে ইচ্ছে হলো তাই বললাম। সুতরাং ভুল ত্রুটি মার্জনীয়। আজ আমরা শুধু নই, অন্য রাজ্য থেকেও হসলার অনেক সদস্যা হয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা সবাই অংশগ্রহণ করি ও আনন্দ উপভোগ করি। সবার সুখে দুঃখে আমরা ভাগিদার হই। আমরা সবাই হসলা পরিবার, সদস্য ও সদস্যা। তাই সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, সবাই মিলে হসলার মঙ্গল কামনা করি। নমস্কার, আমি রামশঙ্কর গোস্বামী। আমার কবিতা ধরিত্রী তুমি গর্ভধারিণী
হসলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম ধরিত্রী তুমি গর্ভধারিণী। দূরে ওই দিগন্তের শেষ সীমায়, যেখানে আকাশ মিশে আছে পৃথিবীর সাথে, ইচ্ছে করে সেখানে তোমায় স্পর্শ করে আসি। হে ধরিত্রী জননী, তুমি মা, কি অপার তোমার মহিমা। তোমার সন্তান আমরা, অথচ তোমাকেই চিনি না। তুমি সবুজে সবুজ কোথাও, নীলিমায় নীল, ছায়া ঘেরা নদী পাড়ের লজ্জাবতী গ্রাম, আবার কোথাও খরস্রোতা নদীর মতো উদ্ভিন্ন যৌবনা। তখন হয়তো তোমার নাম গঙ্গা, যমুনা। তুমি যখন তুষার ধবল হিমাদ্রি হিমালয়, তুষার মৌলি অনাদি অজর শিব শম্ভুর জটায় জড়ানো স্তন্যদাত্রী ভূধর। তুমি মা, পৃথিবী জোড়া সন্তান আমরা, স্পর্ধিত আঁখি তোমায় চিনি না। বর্ণময়ী তোমার বসনাঞ্চল জড়ানো সোহাগে আদরে, বুঝি না আমরা তোমার মহিমা। আঘাতে আঘাতে করি চুর চুর, বধির আমরা, কোনোদিন তোমার কান্না শুনি না। বুঝি না তোমার নীরব অভিমান। বসুধা তুমি, ধীমহি তুমি, তোমারে পুজি না। তোমার নির্মম সন্তান, কি অপূর্ব রূপ তোমার মাতা ধরিত্রী। কোথাও রুক্ষ, কোথাও সবুজ, কোথাও তোমার চরণ ধোয়ায় অশান্ত নীল সমুদ্র। তুমি ধরিত্রী, ধারণ করো, পালন করো তোমার সমূহ সৃষ্টি। ধরণী তুমি গর্ভধারিণী, তুমি আমাদের জননী। নমস্কার। নমস্কার, আমি রামশঙ্কর গোস্বামী। এবারের হসলা বার্তা পত্রিকার 12তম সংখ্যায় আমার একটি কবিতা প্রকাশিত হয়েছে, যার নাম শ্রীচরণে সুমা। সেই কবিতাটি মাতা শ্রী শারদাময়ীর উদ্দেশ্যেই লেখা, সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। কতদিন দেখিনি তোমায় মা, যদিও জানি তুমি আছো হৃদয়ে আমার। আমজনতার অন্তরের দরবার পূর্ণ তোমার মাতৃরসসুধায়। তুমি আমার মা, আমজাদেরও মা, আমাদের সকলের তুমি বিগলিত করুণা। ঈশ্বরী রূপ জননী, মানবী রূপ ধারিণী। মা, তুমি সত্যিকারের মা। তোমার আদি ও অন্ত জানি না, তবুও তুমি সহজ সরল মা। করুণা বিগলিত স্নেহের ফুলগু ধারা, তুমি পুণ্য সলিলা জাহ্নবী যমুনা। যাত্রা আসরে বসেছিলে কোলে, শিহর মাতুলালয়ে দেখিয়ে দিলে তুমি ঋষি প্রবর সৌম্য মূর্তি গদাধরে। মা, তুমি বৈকুণ্ঠতে হরিপ্রিয়া, জয়রাম বাটির শারদা। মানবী রূপে আবির্ভূতা, রামচন্দ্র দুহিতা। শ্যামা সুন্দরী মাতা তোমার, ধন্য গর্ভধারিণী, শিহর নন্দিনী। তুমি ভূমিষ্ঠ হলে মা, ধরিত্রীকে ধন্য করে 22 ডিসেম্বর 1853। পৌষের শেষ রাত্রি, বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি। মা, তুমি এলে আমাদের মাঝে, আমাদের মতো হয়ে, দুঃখী মানুষের দুঃখ বুঝিবারে। আমার চিরপ্রসন্ন চিরপ্রণম্য মা, তোমার গ্রামের পাশে বয়ে যেত তোমার গঙ্গা মা।
আমোদরে স্নানের পরে মুড়ি খেয়ে ফিরতে ঘরে, উদার নীল আকাশ তলে তোমার লীলা সদাই চলে। তুমি যে মা জগদ্ধাত্রী, তোমার প্রকাশ সর্বকাজে। বাল্যসখী অঘোরমণি সঙ্গী তোমার পুতুল খেলার, বয়সকালে বলেছিল তোমার কথা সবিস্তারে। তুমি ছিলে শান্ত শিষ্ট সত্যনিষ্ঠ জগদ্ধাত্রী সমদৃশ। সেবার যখন শিহর গ্রামে বসেছিল যাত্রা আসর, সংকীর্তনের নাম গানে আকাশ বাতাস মুখরিত, বর কে হবে ভবিষ্যতে প্রশ্ন শুনে হাত তুলেছ গদাধরের মুখের পানে। কাল হতে কালান্তরে কুটো বাঁধা একে অপরে, এই তুমি তো তুমি নও, নরোত্তমের শক্তি রূপা। দুর্ভিক্ষের করাল গ্রাসে গ্রামের মানুষ ক্ষুধায় কাতর, তখন তোমার ছোট্ট হাতে খাবার দিয়েছ নিরন্ন পাতে। অন্নপূর্ণার রূপ ধরেছ আনন্দময়ী মা যে আমার। এমনই কত ঘটনা দিয়ে সাজানো তোমার বালিকা কাল, তোমার কথা রোজ বলি মা। পাঠচক্রের মঙ্গলাচরণ তোমার নামেই ধ্বনিত হয়। তুমি অনন্যা সর্বমঙ্গলা, অন্নপূর্ণা হরিপ্রিয়া। তোমার কথা হসলা বলে, শ্রদ্ধা নত সর্বজয়া। নমস্কার। নমস্কার, আমি সাগর দত্ত। হসলা বার্তা পত্রিকায় আমার লেখনী পৃথিবীর পরিবেশ প্রকাশিত হয়েছে। হসলা বার্তা হলো প্রবীণদের মনের কথা, গল্প, কবিতা, জীবন অভিজ্ঞতা, কাজের কথা তুলে ধরার মাধ্যম। প্রতি 3 মাস অন্তর প্রকাশিত হয় এটি। আপনিও লেখা দিতে পারেন হসলা পত্রিকায় 30শে এপ্রিলের মধ্যে। লেখার জমা দিতে চাইলে যোগাযোগ করুন 7811009309। তাহলে শুরু করা যাক আমার লেখাটি। পৃথিবীর পরিবেশ। আজ আমরা আধুনিক বলে গর্ববোধ করি, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় যে বিষাক্ত ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি সেটা হয়তো ভুলে গেছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, জল দূষণ, বায়ু দূষণ, বিষাক্ত কার্বন, গ্রিন হাউস দাবানলের কারণে একটু একটু করে পৃথিবীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে 100টির বেশি দেশের প্রতিনিধিরা 5 বছর আগে একসাথে জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বীকার করেছিলেন জলবায়ুর জরুরি অবস্থা, যার কারণে কোথাও মারাত্মক বন্যা, আবার কোথাও অতি খরা, সুনামি, বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে। বেড়ে যাচ্ছে হিমবাহ গলে যাবার পরিমাণও, কমে যাচ্ছে পশু পাখিদের সংখ্যা, এমনকি অনেক প্রজাতি বিলুপ্তর পথে। গবেষকদের মতানুযায়ী এই পৃথিবীতে প্রায় 15 লক্ষ বিলিয়ন লিটার জল থাকলেও অধিকাংশই হলো নোনা জল। মানুষের চাহিদা অনুসারে ব্যবহারের উপযোগী জলের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে আগামী 25 বছরের মধ্যে ভূগর্ভস্থ জলের সংকট দেখা দিতে পারে। তীব্রভাবে এই আশঙ্কা করা হচ্ছে। বায়ু দূষণের কারণে আজ মানব সভ্যতা হুমকির মুখে। বিভিন্ন মারণ ব্যাধি যেমন ক্যান্সার, ডায়াবেটিস, শ্বাসকষ্টের যন্ত্রণা বাড়ছে। অটিজমের মতন সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বহু নর নারী শিশুর অকাল মৃত্যু ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করেছেন যে প্রতি 5 বছরে প্রায় 15 লক্ষ শিশু মারা যাচ্ছে বায়ু দূষণের কারণে। কিয়োটো সম্মেলন থেকে শুরু করে COP13 সম্মেলন, প্যারিস চুক্তি অনুযায়ী বহু দেশে প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ নিয়ে আলোচনায় অধিক অংশ নিয়েছে। তারা উদ্বিগ্ন মানবজাতির আগামীর কথা ভেবে। সর্বশেষ একটাই অনুরোধ মানবজাতির কাছে, সবাই মিলে ভাবতে হবে আমাদের আগামীর কথা, পৃথিবীর পরিবেশের কথা। আমাদের সচেতনতা আগামীকে সুন্দর পৃথিবী উপহার দিতে পারে। জল অপচয় বন্ধ করা, অহেতুক বিদ্যুৎ খরচ কমানো, তেলের গাড়ি ব্যবহার কম, শিল্প উৎপাদন ক্ষেত্রে পরিবেশের নিয়ম মানতে বাধ্য করা, গ্রিন হাউস ও ঠান্ডা মেশিন কম ব্যবহার, দাবানলকে নিয়ন্ত্রণ, গ্রাম অঞ্চলে ধোঁয়াহীন চুল্লি বন্ধ করা,
সুপরিকল্পিতভাবে নগর প্রতিষ্ঠা ও সর্বোপরি প্রচুর গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ।